ওটা আর একটা ভাঁওতাবাজি। ওই যে গ্রেস মার্কে যদি 2016 সালের নিয়োগের সাপেক্ষে যারা চাকরি পেয়েছিল তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে, আইডেন্টিফাইড দড়ি, বাঁশ, এই কড়া রোদে শোকানো তেল দেওয়া বাঁশের সৎ ব্যবহার করবে। কেন? তার কারণ মমতা ব্যানার্জির হাত ধরে নিল। মমতা ব্যানার্জির হাত ধরে সে আর পরীক্ষায় বসতে পারবে না। ব্যানার্জির কথা তো তিনি চোরের সঙ্গে আছেন, অবশ্য ওনার থাকা ছাড়া উপায়ও নেই, কারণ বৃষ্টি মুখার্জি ওনার আত্মীয়। মিলিয়ে দুর্নীতি করলো, র্যাঙ্ক জ্যাম করে চাকরি নিল, তাকে শিক্ষক হিসেবে রাখাটা কি মানে সঠিক সিদ্ধান্ত? মানে কৃষক পরিবারের সন্তান হওয়া তার অন্যায়? যে মেধার ভিত্তিতে চাকরি পেতে চেয়েছিল এটা তার অন্যায় স্বপ্ন ছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চাকরিহারা একদল শিক্ষক তারা গিয়েছেন এবং কথা বলেছেন, আইনি পরামর্শ চেয়েছেন, সেই বিষয়ে কথা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, তারা গেছিলেন এবং তারপরেই আমার স্যারের সাথে কথাও হয়েছে। তারা মূলত তারা একটু জানতে বুঝতেই গেছিলেন, তার কারণ তারা সত্যি সত্যি মিথ্যাচারের শিকার হয়েছেন। এতদিন ধরে তাদের মিথ্যা কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, শাসক দলের পক্ষ থেকে মিথ্যাচার হয়েছে। এবং এই ছেলে মেয়েদের সত্য কথাটা সহজভাবে বিকাশ স্যার বুঝিয়ে দিয়েছেন যে একেবারেই তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। এই যে মিথ্যাচার চলছে, একটা করে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হচ্ছে আর ডিসমিস খাচ্ছে, আমি জানি না তারা মানে কার পরামর্শে, বা তারা করতেই পারেন, কিন্তু আলটিমেট ফেট কি সে তো দেখতেই পাচ্ছেন। পরপর এতগুলো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ডিসমিসড হলো, অর্থ নষ্ট, সময় নষ্ট। সহজ সত্যটা সহজভাবে মেনে নেওয়া উচিত। সহজ সত্যটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, পরীক্ষা কন্ডাক্ট করতে হবে এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে হবে। এটা হচ্ছে সহজ সত্য। দেখুন, সমাজে অন্যায় হয়ে চলবে, কিছু মানুষ রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে সেই অন্যায় করে চলবেন, আইন আদালত সব কিছু নিশ্চুপ হয়ে বসে থাকবে, এটা ভাবার কোনো প্রকার কারণ নেই। এই যে নিয়োগ দুর্নীতি হলো, এই নিয়োগ দুর্নীতির ফলে কারা দুর্নীতির শিকার হলো? ধরুন দুর্নীতির মূল শিকার হয়েছে শেতাব, নাসরিন, আব্দুল গনি আনসারী, এরা তো লক্ষ্মীটুঙ্গা, অমিত ঘোষ থেকে শুরু করে যারা দুর্নীতির শিকার হয়েছেন, যারা মামলাকারী ছিলেন, এরা কারা? সমাজের প্রান্ত সীমার মানুষজনদের বাড়ির সন্তান সন্ততি। অনেক বাধা বিপত্তি টপকে তারা পড়াশোনা করেছেন, মেধার ভিত্তিতে তারা ওয়েট লিস্টেড হয়েছেন, আর মেধাটা বাজারে বিক্রি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তাদের মূল্য থাকলো না। শেতাব কি অন্যায় করেছিল বলুন তো? তার অন্যায় যে একটা প্রান্তিক জেলার মুর্শিদাবাদের একটি গ্রামের গরিব মুসলমান কৃষক পরিবারের সন্তান হওয়া তার অন্যায়? যে মেধার ভিত্তিতে চাকরি পেতে চেয়েছিল এটা তার অন্যায় স্বপ্ন ছিল? সে চেয়েছিল তো যে মেধায় একমাত্র বিচার্য হোক, তাহলে সে চাকরি পেলেও ভালো, কিন্তু না পেলেও তো সে অন্যায় করতে যায়নি। কিছু তারই সঙ্গে পথ চলা কিছু বন্ধু অন্যায় করে নিল। যারা অন্যায় করলো তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং আমরা দেখলাম সর্বোচ্চ আদালত তাদের আবেদনও খারিজ করে দিয়েছে। অবভিয়াসলি সেটাই তো স্বাভাবিক। আদালত কি মেনে নেবে যে না, র্যাঙ্ক জাম করে চাকরি নিয়েছো, অতএব এটা সঠিক, তোমরা চাকরি সার্ভিস কন্টিনিউ করো? অন্যায়, তার মানে ডিগ্রি অফ অন্যায় কি আলাদা আলাদা হবে? আদালত একথাই বলেছে। মানে যে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিল আর যে র্যাঙ্ক জাম করলো, দুটো এক ধরনের অন্যায় নয়, অতএব এদের ছাড় দিয়ে দাও, এটা তো বলার চেষ্টা করেছিলেন। হলো কি? হয় না। তারা পরীক্ষা দেওয়ার জন্য বলছিলেন যে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক, চাকরি করতে দেওয়া হোক। অন্যায়টা করেছিলেন কিসের জন্য? অন্যায়টা করেছিলেন কিসের জন্য? আপনাকে এটা তো বুঝতে হবে, দিনের শেষে এটা শিক্ষকতার পেশা। এটা কিন্তু আমি কোনো কিছুকে ছোট করছি না,
এটা কিন্তু বিডিও অফিসের একজন করণিকের কাজ নয়, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা বুঝতে হবে যে শিক্ষক মানে হচ্ছে যে তার কাছ থেকে পাঠ নিয়ে, তার কাছ থেকে একটা যেমন এডুকেশন নেবে, সেরকম নৈতিকতা শিক্ষাও তো তার কাছ থেকে নেবে। যে র্যাঙ্ক জাম্প করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতে হাত মিলিয়ে দুর্নীতি করলো, র্যাঙ্ক জাম্প করে চাকরি নিল, তাকে শিক্ষক হিসেবে রাখাটা কি মানে সঠিক সিদ্ধান্ত হতো? আপনিই বলুন। যে শ্বেতাবও আন্দোলন করছিল, ইনসানও আন্দোলন করছিল, ইনসান মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, ইনসান মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে সেও দুর্নীতি করলো এবং সে শ্বেতাবকে বঞ্চিত করে চাকরি নিয়ে নিল। ইনসান চাকরি কন্টিনিউ করুক, এটা মমতা ব্যানার্জি বলতে চাইতে পারেন, কিন্তু আদালত এটা মেনে নেবে? কি নৈতিকতা শেখাবে? একদমই। ওয়েমার মিসম্যাচ যারা করেছিলেন তারাও আদালতে দ্বারস্থ হয়েছিলেন, এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা স্কুলে যাচ্ছেন বলে সেই লিখিত কাগজে রাখছেন এখন। একদমই, এবং আমি সেটা সত্যি অবাক হয়ে গেছি। আমি যখন এই অ্যাপ্লিকেশনটি পড়ি তখন আমি অ্যাপ্লিকেশনের 8 নম্বর প্যারাগ্রাফ এবং 13 নম্বর প্যারাগ্রাফ পড়ে আমি অবাক হয়ে গেছিলাম যে স্কুলে যাচ্ছে আমরা মাইনে পাচ্ছি না। আপনারা স্কুলে যাচ্ছেন কেন? স্কুলে যেতে দিচ্ছে কে? আমার তো এখানেই সন্দেহ। দাদা, প্রশ্নটাই এখানেই যে আপনারা যখন আদালতে মামলা করছিলেন তখন বারংবার বলছিলেন সাদা খাতার টিচাররা কেন আমাদের বাচ্চাদের পড়াবে, এই প্রশ্নটা তুলেছিলেন। চাকরি বাতিল হলো, প্যানেল বাতিল হলো, তাহলে এখনো কেন সাদা খাতার মাস্টাররা স্কুলে টিচার মানে শিক্ষকতা করবে? তার কারণ হচ্ছে, দেখুন, এক শ্রেণীর মানুষ তো চাইছেন এদেরকে রেখে দিতে, তারাই ক্ষমতায় রয়েছে। মমতা ব্যানার্জিরা কি বলছেন? মমতা ব্যানার্জিরা আদালতে এইটি বাতিল হয়ে যাওয়ার পরে তাদের সকলকে ডেকে বলছেন, আমি যোগ্যদের সঙ্গেও আছি, আমি অযোগ্যদের সঙ্গেও আছি। প্রথমে যোগ্যদের দেখবো, পরে অযোগ্যদের দেখবো। মানে কি, অযোগ্যদের সঙ্গে আছেন তিনি? তিনি কেন সাদা খাতার মাস্টারের সঙ্গে থাকবেন? কালকে তো বলবেন আমি চোরের সঙ্গে আছি, গৃহস্থের বাড়িতে থেকে চুরি হয়ে যাবে, বলবেন গৃহস্থের সঙ্গে আছে, তাহলে জেলগুলো তুলে দিন। মানে মমতা ব্যানার্জির কথা তো তিনি চোরের সঙ্গে আছেন। অবশ্য ওনার থাকা ছাড়া উপায়ও নেই, কারণ বৃষ্টি মুখার্জি ওনার আত্মীয়। অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে এনে অঙ্কিতা অধিকারী চাকরি দিয়েছে, ইনসানের সঙ্গে হাত মিলিয়ে ইনসানকে চাকরি দিয়েছে, ফলে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতেই হবে তাদের। এরা মমতা ব্যানার্জি আসলে এই দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতি করে মমতা ব্যানার্জি এই ছেলে মেয়েগুলোকে দুর্নীতিগ্রস্ত করে। দেখুন, এরাও কিন্তু যে সমাজের একেবারে উচ্চকোটির মানুষ তা কিন্তু নয়, এদের দুর্নীতি শিখিয়েছে মমতা ব্যানার্জি। কোনো অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মানে অনেক দিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, তো মানে ও জানে যে বেসিক্যালি কি করে কোন কাকে দুর্নীতির জালে জড়িয়ে নিতে হবে কিভাবে। আপনারা দেখছেন না, যে কুণাল ঘোষ বলল যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কুণাল ঘোষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইছে। বুঝতে পারছেন না বিষয়টা? ইনসানরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করছিল, জালে জড়িয়ে নিচ্ছে। কিন্তু সমস্যাটা কি জানেন তো? ওই যে ইনসান কিছুদিন চাকরি করলো, তারপরে পরিণতি কি হলো, এটা লোকে বোঝায় না। যে মমতা ব্যানার্জির হাত ধরলে হয় জেল যাত্রা, না হলে তোমার জীবনে দুর্যোগ নেমে আসা, না হলে দুর্ভোগ নেমে আসা। ওর হাত একদম জনগণ ধরবেন না, ওর হাত কোনো নেতা ধরবেন না, ওর হাত কোনো ছাত্রছাত্রী ধরবেন না, ওর হাত ধরলেই মুশকিল। ওর হাত ধরেছিল ইনসান, চাকরি চলে গেল। নাহলে এমনি যদি সে লড়াই করে দিত সে তো এমনি চাকরি পেত। এমনি কি করে পেত? আপনারা তো প্যানেল না না না, সেই ছেলেটি তো আমার পরীক্ষায় বসতে পারতো। মমতা ব্যানার্জির হাত, সে তো, আমি বলছি না যে সে তার ট্যালেন্ট নেই, তার ট্যালেন্টেড ছেলে, কিন্তু মমতা ব্যানার্জির হাত ধরে নিল, পরীক্ষায় বসতে পারবে না। এটা তো বুঝতে হবে যে মমতা ব্যানার্জির হাত ধরলে কিন্তু দুর্ভোগ, এটা না বুঝলে কিন্তু মুশকিল। এই ছেলেটি সে তার যেমন ধরনের পরীক্ষায় বসবে এবং আশা করি সে সফল হবে। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এই ওয়েট লিস্টেড ছিল। ইনসান ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, কিন্তু ও আর পরীক্ষায় বসতে পারবে না। কেন? তার কারণ মমতা ব্যানার্জির হাত ধরে নিল। মমতা ব্যানার্জির হাত ধরলে সে আর পরীক্ষায় বসতে পারবে না।
ইনস্ট্যান্ট মমতা ব্যানার্জির হাত ধরে নিল, পরীক্ষায় বসতে পারবে না, কারণ র্যাঙ্ক করে মমতা ব্যানার্জির হাত ধরে চাকরিটা নিয়ে নিল। ফলে মমতা ব্যানার্জির হাত ধরলে সে আর পরীক্ষায় বসতে পারবে না। মানে এইটাই, পরীক্ষায় কে বসতে পারবে না, এটা সহজ ফর্মুলা হচ্ছে যারা যারা মমতা ব্যানার্জির হাত ধরেছে, মমতা ব্যানার্জির দুর্নীতি সঙ্গে একসঙ্গে ছিল, তারা পরীক্ষায় বসতে পারবে। এটা হচ্ছে সহজ সমীকরণ, মানে জাজমেন্টটা বোঝার জন্য সহজ সমীকরণ, সহজভাবে বুঝে। মমতা ব্যানার্জির হাত ধরলে পরীক্ষায় বসতে পারবে না, যেমন ইনসান ধরেছে, পরীক্ষায় বসতে পারবে না। ফলে মমতা ব্যানার্জির হাত ধরলে, যে হাত ধরবে তার জীবনে দুর্যোগ নেমে আসতে বাধ্য। দেখছেন না এই নেতারা, একটার পর একটা নেতা সব জেলে যাচ্ছে, কিসের জন্য? মমতা ব্যানার্জির সাথে আছে। কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন চাকরি হারাতে, ওকেও জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, ওকেও জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি। ও হাত ধরে ও ফল পেয়েছে, ও আবার হাত ধরেছে, আবার ফল পাবে। তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যে গেলেন একাংশের শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তারা তো তার কাছেই গেলেন, যারা যে চাকরি খেয়েছে, যে ভক্ষক, তার কাছেই গেলেন। তারা তো ভালো করে জানে, শুধু এবার দেখবেন ওরা ভালো করে জানে যে মিথ্যাচারের শিকার হয়েছিলাম এই ছেলে, এই জনগণ যারা ভোট দিয়েছিল, জনগণ অত্যন্ত বুদ্ধিমান। এই যে ধরুন জনগণ ভোট দিয়েছিল, এরাও দেখবেন সব চলে আসবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলে। এই যে জনগণ মমতা ব্যানার্জি ভোট দিয়ে, সব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলে চলে আসবে, কোনো চিন্তা নেই। মমতা ব্যানার্জির দলে ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলে চলে এসছে। কুণাল ঘোষ বলে যে এই জনগণ মমতা ব্যানার্জির দলে ছিল, এবার সব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলে চলে আসবে। দল খুলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো দলেই আছেন, তিনি তো দলেই আছেন, তার তো দলকে সমর্থন করবে লোকজন। একদম সেই দলের ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছিল যেন যোগ্য অযোগ্য বাছাই করে, আরে সে দাবি তো আমরা প্রথম থেকে করছি। এই দাবি তো, এই দাবির প্রশ্নে সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে। আমরা তো প্রথম থেকে বলে আসছি, যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ ফারাক না করলে কেউ বাঁচবে না, সবটাই ভেসে যাবে। প্রথম দিন থেকে বলে আসছি। মমতা ব্যানার্জি বলছে না, কোনো চিন্তা নেই, একজনেরও চাকরি যাবে না। এই একজনেরও চাকরি যাবে না বলতে গিয়ে সকলের চাকরি উনি জলাঞ্জলি দিয়ে দিলেন। উনি যদি বলতেন সেদিন যে চোরগুলোর চাকরি যাবে, এবং তার যদি লিস্ট দেওয়া, কারণ উনি যদি চাইতেন চোরগুলোর চাকরি যাবে, তাহলে যারা চোর ছিল না তাদের সকলের চাকরি বেঁচে যেত। মমতা ব্যানার্জি চাননি চোরগুলোর চাকরি যাক, তাই সকলের চাকরি চলে গেছে। খুব পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি চাইতো চোরগুলোর চাকরি চলে যাবে, যারা চাকরি চুরি করে ওনাকে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের চাকরি চলে যাবে, তাহলে যারা টাকা দেয়নি তাদের কারো চাকরি যেত না। কারণ মমতা ব্যানার্জি চাইনি ওকে যারা টাকা দিয়েছে তাদের চাকরি যাক, তাই সকলের চাকরি চলে গেছে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্ন প্ল্যান রেডি আছে। আপাতত একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে যারা চাকরি করেছেন এত বছর, তাদেরকে অতিরিক্ত নাম্বার দিয়ে, গ্রেস মার্ক দিয়ে চাকরি যাতে থাকে সেই ব্যবস্থা করা। ওটা আর একটা ভাঁওতাবাজি, ওই যে গ্রেস মার্কে যদি 2016 সালের নিয়োগের সাপেক্ষে যারা চাকরি পেয়েছিল তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে, এটা যদি হয়ে থাকে, আমি জানি না, আপনি বলছেন শোনা যাচ্ছে গুঞ্জন। এখন যদি গুঞ্জনই হয়, আমি গুঞ্জনের ভিত্তিতে এটুকুই বলতে পারি, যদি এটা হয় তাহলে সেটা আর একটা ভাঁওতাবাজি হবে, এবং দেখবেন আদালতের ধারে এসে মুক্ত হয়ে পড়বে। আইনজীবী হিসেবে এখানে জানতে চাইবো, যারা 7 বছর 8 বছর চাকরি করেছেন, তাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, কোথাও গিয়ে কি এই অভিজ্ঞতার বেসিসে আলাদা করে তাদেরকে এগিয়ে রাখা সম্ভব? একদমই। দেখুন, এই বুঝতে হবে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়াটি কেন বাতিল হলো। ধরুন আমি দুটো ছেলের উদাহরণ দিই। ধরুন একজন শেতাবুদ্দিন, সে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, সে মেরিটোরিয়াস, অ্যাকচুয়ালি সে প্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু এই মমতা ব্যানার্জিদের দুর্নীতির জন্য সেই ছেলেটি অন্তর্ভুক্ত হতে পারলো না, চাকরি পেল না। তো চাকরি পেয়ে যেত, যদি দুর্নীতি না হতো তাহলে তো চাকরি পেত। তাহলে এই যে দুর্নীতি করার ফলে এই ছেলেটি ডিপ্রাইভড হলো মমতা ব্যানার্জিদের দুর্নীতির জন্য, অথচ মমতা ব্যানার্জিদের দুর্নীতির শিকার হলো একজন শিক্ষক, তাদের গ্রেস মার্ক দেবেন, আর এই শেতাবকে গ্রেস মার্কস দেবেন না, গ্রেস মার্ক। তাহলে কি করে মানে সেটি আইনের দ্বারে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন? আসলে হয়েছে কি, এরা দুর্নীতি করেছে, এবং দুর্নীতি করার পরে
এরা ভাঁওতাবাজি দিতে শুরু করেছে। না, যারা দুর্নীতি যুক্ত মানে ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম, তারা তো পরীক্ষায় বসতে পারছে না। যারা পরীক্ষায় বসতে পারবেন তাদের নামে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই, তাহলে তারা তো কি অন্যায় সেতাব করেছে বলুন? কি অন্যায় সেতাব করেছে যে সেতাব গরিব মুসলমান বাড়ির ছেলে, ওই জন্য দেবেন না? আমি তর্কের ক্ষেত্রে আপনার তর্কটাই ধরে নিলাম। কেন গরিব মুসলমান বাড়ির ছেলে সেতাব, সেজন্য দেবেন না? গরিব মুসলমান বাড়ির মেয়ে নাসরিন টাকা দিতে পারেনি মমতা ব্যানার্জিদের, সেই জন্য দেবেন না? কেন দেবেন না? তাদের গ্রেস মার্ক যদি অন্যরা পায়, তাহলে গরিব মুসলমান বাড়ির ছেলে সেতাব, গরিব মুসলমান বাড়ির মেয়ে নাসরিন, এরা কি অন্যায় করলো বলুন? তারাও তো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, দুর্নীতি না হলে তারা চাকরি পেত। তাহলে তারা কি অন্যায় করলো বলুন? আমাকে বুঝিয়ে বলুন যে তারা এই অন্যায় করেছে, তার কারণ তারা মমতা ব্যানার্জিকে টাকা দিতে পারেনি, এই অন্যায়টা করেছে, তাই তাদের গ্রেস মার্ক দেওয়া হবে না। বলুন, এটা অন্যায় ছিল গরিব মুসলমান বাড়ির ছেলে সেতাবের, গরিব মুসলমান বাড়ির মেয়ে নাসরিনের? বলুন, গরিব মুসলমান বাড়ির ছেলে আব্দুল গনি আনসারীর? ও গরিব মুসলমানের ছেলে বলে সে পাবে না চাকরি, গরিব মুসলমানের মেয়ে সে চাকরি পাবে না, গরিব হিন্দুর বাড়ির মেয়ে লক্ষ্মী টুঙ্গা চাকরি পাবে না, গরিব হিন্দুর বাড়ির ছেলে অমিত ঘোষ চাকরি পাবে না। সব মামলাকারী। না দাদা, যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে তো যোগ্য একটা অংশ রয়েছে, বড় অংশ। সেটা কে আইডেন্টিফাই করবে? যারা যোগ্য, তাদেরকে আপনি এক্সট্রা গ্রেস মার্ক দিয়ে এদেরকে আবার বঞ্চিত করবেন? এদেরকে আবার বঞ্চিত করবেন? এটা হয়? আমাদের দেশে চাকরি পাওয়ার অধিকার নেই, কিন্তু চাকরিতে সমান সুযোগের তো অধিকার রয়েছে। এটা চাকরিতে সমান সুযোগের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করবে। দাদা, আমার শেষ প্রশ্ন, স্বচ্ছভাবে পরীক্ষা যদি হয়, পরীক্ষা স্বচ্ছভাবে হবে বলে আশা করছেন? দেখুন, জনগণকে সজাগ থাকতে হবে এবং প্রতিটি জনগণকে বাঁশ ঝাড় থেকে কেটে এনে এইরকম সাইজে কেটে আনবে। এই যে কড়া রোদ্দুর আছে, শুকিয়ে রেখে দেবে 5-6 দিন, এখনো টাইম আছে। 31শে মের মধ্যে, আজকে 24 তারিখ, কড়া রোদে শুকিয়ে রেখে দেবে, সঙ্গে সর্ষের তেল মাখিয়ে। গাছ আইডেন্টিফাই করে রেখে দেবে, দড়ি আইডেন্টিফাই করে রেখে দেবে। যদি কোনো দালাল মোটর বাইক নিয়ে বা গাড়ি নিয়ে এসে বলে তোমার বাড়ির ছেলেটিকে বা মেয়েটিকে চাকরি পাইয়ে দেবো, তোমার জমিটা বিক্রি করে টাকা দাও, বা তোমার স্ত্রীর গহনা বিক্রি করে টাকা দাও, এই যা বললাম, আইডেন্টিফাইড গাছ, আইডেন্টিফাইড দড়ি, বাঁশ, এই কড়া রোদে শোকানো তেল দেওয়া বাঁশের সৎ ব্যবহার করবেন। এই দায়িত্ব জনগণকে নিতে হবে। আইন হাতে তুলে নেবে জনগণ। আমি বলেছি সৎ ব্যবহার করবে না, আইনগতভাবে সৎ ব্যবহার করতে বলেছি, আমি কিছু বলিনি তো। জনগণ জানে কি করতে হবে। এবার দমদম দাওয়ায় কি জনগণ জানে ভালো করে, আর তার সঙ্গে এই যে টাকা আদায় হবে। দেখুন, যারা চাকরি পেয়েছে, দেখুন এই ছেলেমেয়েরাও বুঝতে, আজকে যেমন ধরুন যারা বুঝেছে, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এসছে, তারা বুঝে নেওয়ার চেষ্টা করে, এরাও আসবে, চিন্তা করবেন না। যারা টাকা দিয়েছে এরাও আসবে, যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়ি আসবে। যখন টাকা পাবে না কি করতে হবে, তখন দেখবেন তারাও আসবে বুঝতে। আমরা সব বুঝিয়ে দেবো কি করতে হবে, সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দেবো কি করতে হবে। 31,21,000 বঞ্চিত, অপেক্ষা করুন, জনগণ সব বুঝে নেবে, কড়াই গন্ডায় বুঝে নেবে। লোকের টালির চাল দেখছে, এখন খোঁজ রাখছে কতগুলো টালি গুনবে, টালির চালের নিচে এসি গুনবে, কটালা এসি লাগিয়েছে। জনগণ সবটা দেখছে, 35টা প্লট, সব জনগণ খোঁজ রাখছে, দাগ নম্বর জনগণ লিখে রাখছে,
কালীঘাটে 3টে রাস্তার উপরে 35টা প্লটের দাগ নম্বর লিখে রেখে দিয়েছে জনগণ। সব জনগণ বুঝে নেবে।